হুতম প্যাঁচা এই নাম দিয়ে আমরা যে সাহিত্যিককে চিনি তিনি হলেন কালীপ্রসন্ন সিংহ। ঊনবিংশ শতাব্দীর বাংলা রেনেসা বা বাংলা নবজাগরণের ইতিহাসে যাদের নাম স্বর্ণাক্ষর লেখা রয়েছে তাদের মধ্যে অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলেন কালীপ্রসন্ন সিংহ। মাত্র ৩৬ বছরের স্বল্পস্থায়ী জীবনে তিনি সাহিত্য, সমাজসেবা, নাট্যচর্যা এবং সাংবাদিকতায় যে অবদান রেখে গেছেন তা এক কথায় অবিশ্বাস্য। হুতম প্যাঁচার নকশার স্রষ্টা কিংবা মহাভারতের বাংলা অনুবাদক হিসাবে তাকে সবাই চিনলেও তার ব্যক্তিগত জীবনে এমন অনেক রোমাঞ্চকর, মহৎ এবং অজানা গল্প রয়েছে যা আজও সাধারণ পাঠকের কাছে আড়ালেই রয়ে গেছে। এই রকমই কিছু অজানা গল্প আজ আমরা বলবো। গল্প ১, জোড়াসাঁকোর সিংহ পরিবার ও হুতুম নামকরণ। 1840 সালে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ধনী সিংহ পরিবারে কালীপ্রসন্ন সিংহের জন্ম। বাল্যকালেই পিতৃহীন হওয়ায় বিশাল জমিদারির উত্তরাধিকার তার কাঁধে এসে পড়ে। প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষার গণ্ডি তিনি বেশি দূর না টানলেও বাড়িতে ইংরাজি, সংস্কৃত এবং বাংলার প্রথাগত জ্ঞান চর্চা শুরু হয়। ব্যঙ্গাত্মক রচনা হুতম প্যাঁচার নকশা লেখার সময় তিনি নিজের ছদ্মনাম রেখেছিলেন হুতম প্যাঁচা। রাতের অন্ধকারে জেগে থাকা প্যাঁচার মতোই তিনি কলকাতার তৎকালীন বাবু কালচারের অসঙ্গতি, ভণ্ডামি এবং সমাজের কুপ্রথাগুলোকে তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করতেন এবং তা নিজের রচনায় ফুটিয়ে তুলতেন। গল্প ২, মাত্র ১৫ বছর বয়সে বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা। আজকের দিনে ১৫ বছরের কিশোররা যখন পড়াশোনা এবং খেলাধুলায় ব্যস্ত থাকে, ঠিক সেই বয়সে 1855 সালে কালীপ্রসন্ন সিংহ প্রতিষ্ঠা করেছিলেন বিদ্যোৎসাহিনী সভা। সে যুগে কলকাতার বিদগ্ধ পণ্ডিত, তরুণ বুদ্ধিজীবী ও সাহিত্যিকরা এই সভায় একত্র হতেন। সাহিত্য চর্চা, সমাজ সংস্কার ও জ্ঞান চর্চার প্রসারে এই সভা এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। এই সভার তরফ থেকে তিনি পরবর্তীকালে মেগাসিনেসের ভারত বিবরণী এবং বহু মূল্যবান গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেন। গল্প ৩, মহাভারত অনুবাদ এবং নিঃস্বার্থ দানশীলতা। কালীপ্রসন্ন সিংহের জীবনের সবচেয়ে বড় এবং মহৎ কীর্তি হল মূল সংস্কৃত মহাভারতকে নিখুঁত বাংলায় অনুবাদ করা। তৎকালীন বিখ্যাত পণ্ডিতদের নিয়ে একটি টোল বসিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে তিনি এই কাজ সম্পন্ন করেন। এখানেই শেষ নয়, অনুবাদ শেষে মহাভারতের হাজার হাজার কপি তিনি ছাপাখানা থেকে ছাপিয়ে সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেছিলেন। একটি পয়সাও তিনি এর জন্য নেননি। এই বিপুল কর্মযজ্ঞ সম্পন্ন করতে গিয়ে তার রাজকোষের এক বিরাট অংশ নিঃশেষ হয়ে গিয়েছিল, কিন্তু বিদ্যোৎসাহী এই মানুষটির তাতে বিন্দুমাত্র আফসোস ছিল না। গল্প ৪, মাইকেল মধুসূদন দত্তকে রক্ষা এবং রৌপ্য সম্বর্ধনা। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত যখন মেঘনাদবধ কাব্য রচনা করেন তখন রক্ষণশীল সমাজ তা সহজে মেনে নিতে পারেনি। কালীপ্রসন্ন সিংহ প্রথম থেকেই অনুধাবন করেছিলেন এই কাব্যের মহত্বের কথা। তিনি বিদ্যোৎসাহিনী সবার পক্ষ থেকে মধুসূদনকে এক রাজকীয় সম্বর্ধনা দেন এবং একটি খাঁটি রৌপ্য নির্মিত পানপাত্র উপহার দেন। শুধু তাই নয়, মধুসূদন যখন তীব্র অর্থকষ্টে ভুগছিলেন তখন কালীপ্রসন্ন সিংহ নিঃশব্দে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। গল্প ৫, দীনবন্ধু মিত্র এবং নীলদর্পণ মামলার জরিমানা পরিশোধ। বাংলা নাটকের ইতিহাসে 1861 সালে নীলদর্পণ মামলা এক চাঞ্চল্যকর ঘটনা। দীনবন্ধু মিত্রের এই নাটকের ইংরেজি অনুবাদের জন্য রেভারেন্ড জেমস লং এর বিরুদ্ধে ইংরেজ আদালত 1000 টাকা জরিমানা এবং 1 মাসের কারাদণ্ডের আদেশ দেয়। তৎকালীন সময় 1000 টাকা ছিল এক বিশাল অঙ্ক। আদালতের বিচারকের রায় ঘোষণা মাত্রই পকেট থেকে নগদ 1000 টাকা বের করে আদালতের টেবিলে ছুঁড়ে দিয়ে রেভারেন্ড লংকে কারাদণ্ডের হাত থেকে মুক্ত করার ব্যবস্থা করেছিলেন স্বয়ং কালীপ্রসন্ন সিংহ। স্বদেশ প্রেম ও অন্যায়ের বিরুদ্ধে তার এই তাৎক্ষণিক প্রতিবাদ আজও ইতিহাসে বিরল। গল্প ৬, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রাণ রক্ষা। বাংলা সাংবাদিকতার পথিকৃৎ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের মৃত্যুর পর যখন বিখ্যাত পত্রিকা হিন্দু পেট্রিয়ট বন্ধ হয়ে যাওয়ার মুখে এবং পত্রিকাটির ওপর ঋণের পাহাড় যখন জমে উঠেছে তখন কালীপ্রসন্ন এগিয়ে আসেন। তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে পত্রিকাটির মালিকানা কিনে নেন এবং হরিশ্চন্দ্রের বিধবা স্ত্রীকে আর্থিক সহায়তা প্রদান করে পত্রিকাটিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। 1870 সালের 24 জুলাই মাত্র 30 বছর বয়সে এই মহাপ্রাণ দূরদর্শী পুরুষ পরলোক গমন করেন। নিজের বিশাল জমিদারির সম্পত্তি তিনি প্রজা কল্যাণ, দান ধান, সাহিত্য এবং সমাজের কাজে বিলিয়ে দিয়ে গিয়েছিলেন।
যার ফলে মৃত্যুর সময় তিনি বেশ কিছু ঋণেও জর্জরিত ছিলেন। তবে রূপোর চামচ মুখে দিয়ে জন্মেও কিভাবে দেশ, ভাষা এবং মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে হয়, কালীপ্রসন্ন সিংহের এই অজানা গল্পগুলো আজও আমাদের অনুপ্রাণিত করে।